হ্যালো, শোনা যাচ্ছে? স্ক্রিন শেয়ার দিছি আমি। আচ্ছা, তাহলে আমাদের আরেকটু বাকি আছে এই চ্যাপ্টারে, তাপগতিবিদ্যা আজকে হচ্ছে শেষ হয়ে যাবে অফিসিয়ালি একদম। আমি সবই মানে সব টপিক টাচ করছি, আর দুইটা টপিক বাকি আছে। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে এন্ট্রপি বলতেছিলাম। এন্ট্রপির আরো একটা টপিক বাকি আছে এন্ট্রপির। তাহলে আমরা ওখান থেকে কন্টিনিউ করি। এন্ট্রপি। আচ্ছা, এন্ট্রপি বাকি আছে ভালো কথা। এন্ট্রপি, এখন যে টপিকটা বাকি আছে এটা টপিকটা বোঝার আগে কিছু জিনিস আগে আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, সূত্র সূত্র কোত্থেকে আসে, কিভাবে আসে, আমাদের এটা জানা দরকার না, আমরা ডাইরেক্ট মুখস্থ করবো। হ্যাঁ, একটা সূত্র হচ্ছে যে তাপমাত্রার পরিবর্তনে এন্ট্রপির কি পরিমাণ পরিবর্তন হয়। হ্যাঁ, তাপমাত্রার পরিবর্তনে এন্ট্রপির পরিবর্তন। কিসের পরিবর্তন? এন্ট্রপির পরিবর্তন। পরিবর্তন কি? ড্যালেস, ড্যালেস না, এম এস লন T2/T1, বুঝতে পারছি? এম এস লন T2 কি T1। এটা শুধু তাপমাত্রার পরিবর্তন হলে, তাপমাত্রার পরিবর্তনে এন্ট্রপির পরিবর্তন। আরেকটা আছে যে অবস্থার পরিবর্তনে এন্ট্রপির পরিবর্তন। আরেকটা কি? অবস্থার পরিবর্তনে এন্ট্রপির পরিবর্তন। তাহলে ডিএলএস কি হবে? ডিএলএস হবে mlf/t। কি হবে? mlf/t। আর নতুবা অর অর mlv/কত টি। বুঝতে পারছি? আচ্ছা, এখানে এলএফ এর মান আর এলভি এর একটা মান আছে। হুম, এলএফ এর মান হচ্ছে যে কত জানি, তাই ৩,০০০, তারা ৩,৩৪,০০০, ৩,৩৪,০০০। এটার মান কত? এলএফ এর মান হচ্ছে ৩,৩৪,০০০, বুঝতে পারছি? আর এলভির মান কি? এলভির মান হচ্ছে যে ২২,৬৮,০০০, ২২,৬৮,০০০। এই দুইটা মান আমাদের মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, কখন mlf/t বসানো হচ্ছে, কখন mlv/t বসানো হচ্ছে, এগুলো আমি বলবো। হ্যাঁ, আর হচ্ছে অবস্থার পরিবর্তন বলতে কি বোঝাচ্ছে, আর তাপমাত্রার পরিবর্তন বলতে কি বোঝাচ্ছে, এটাও আমি বলবো। আমরা জাস্ট একটা অঙ্ক করবো। কয়টা অঙ্ক করবো? হ্যালো, একটা অঙ্ক করবো। এই একটা অঙ্কের ভিতর সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারছি? একটা অঙ্ক করে আমরা সবকিছু ক্লিয়ার করে ফেলবো। আর প্রশ্ন এর বাইরেও আসবে না, এই একটা প্রশ্ন। প্রশ্নটা অনেক বড়। আমরা এখন যে প্রশ্নটা সলভ করবো এই প্রশ্নটা অনেক বড় হবে। হ্যাঁ, কিন্তু কেন বড় হবে? কারণ আমরা একটা প্রশ্ন দিয়ে সব ধরনের প্রবলেম সলভ করব। আর এখান থেকে প্রশ্ন আসবে। তবে প্রশ্নটা যেহেতু অনেক বড় হবে, আনসারটা অনেক বড় হবে। তো এখান থেকে জাস্ট একটা পার্ট নিয়ে প্রশ্ন করবে। কয়টা পার্ট নিয়ে প্রশ্ন করবে? আমি অনেকগুলো পার্ট নিয়ে একটা অঙ্ক বানাইছি। ওখান থেকে পরীক্ষা আসলে বেশি হলে একটা থেকে দুইটা পার্ট থেকে অঙ্ক আসবে। হ্যাঁ, জাস্ট আমরা একটা অঙ্ক দিয়ে সবকিছু সলভ করে ফেলার জন্য আমরা কি করতেছি, অনেক বড় একটা অঙ্ক করবো। হুম, তো -10 ডিগ্রি সেলসিয়াসের 2 কেজি বরফ, 2 কেজি বরফ কি, 2 কেজি বরফ 110 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে রূপান্তরে, 110 ডিগ্রি সেলসিয়াস, 110 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে বাষ্পে রূপান্তরে এন্ট্রপি পরিবর্তন কত? হুম, রূপান্তরে এন্ট্রপির কি
পরিবর্তন পরিবর্তন কত? আচ্ছা, তার মানে নর্মালি কি বলছে, একটা বরফ আছে, বরফটা তাপমাত্রা হচ্ছে -10 ডিগ্রি সেলসিয়াস। এই বরফটাকে আমরা তাপ দিতে দিতে একটা সময় বাষ্পে পরিণত করবো, যে বাষ্পটার তাপমাত্রা হবে 110 ডিগ্রি সেলসিয়াস। এই যে বরফ থেকে যে এরকম বাষ্পে পরিণত করছে, -10 ডিগ্রি সেলসিয়াস থেকে যে ইয়াতে নিয়ে গেছে 110 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেছে, এই ক্ষেত্রে মোট এন্ট্রপি পরিবর্তন কত হয়েছে সেটা বের করতে বলছে। হ্যাঁ, তো এই টাইপের অঙ্কগুলা আমরা চিত্র এঁকে করতে পারলে ভালো হয়। কি এঁকে করতে পারলে ভালো হয়? চিত্র। তাহলে আমরা এখন সলিউশন করি নাকি? সলিউশন, প্রথমে কি ছিল? প্রথমে ছিল বরফ, তাই না? প্রথমে কি ছিল? প্রথমে ছিল বরফ। তো এটা ধর একটা বরফের টুকরা, দেখি বরফের টুকরা। ওকে, বরফের টুকরা, খুব ভালো কথা। যে বরফটার ভর কত? 2 কেজি। 2 কেজি না? তাহলে বরফের ভর হচ্ছে কত? 2 কেজি। আর তাপমাত্রা কত? -10 ডিগ্রি সেলসিয়াস, তাই তো? আচ্ছা, বরফকে যদি আমরা বাষ্পে পরিণত করতে চাই, বরফকে আমরা তাপ দিব না? বরফকে আমরা তাপ তাপ দিব না? বরফটা কি সাথে সাথে বাষ্প হয়ে যাবে? বাষ্প হয়ে যাবে? প্রথমে কি হবে? প্রথমে পানি হবে, পানি হওয়ার পর বাষ্প হবে, তাই না? মানে এটা হচ্ছে কমন সেন্স থেকে যেটা বলতেছি। কিন্তু পানি হওয়ার আগে কি প্রথমে তুই তাপ দিচ্ছস বরফটাকে, 10 ডিগ্রি সেলসিয়াসে বরফটাকে তাপ দিচ্ছস, বরফটার তাপমাত্রা কমতে 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 একটা সময় 0 ডিগ্রি সেলসিয়াসে নামবে। সরি, তাপমাত্রা কমতে কমতে বলতেছি, তাপমাত্রা বাড়তে বাড়তে, কারণ তাপ দিচ্ছি না, তাপ দিলে তো তাপমাত্রা বাড়ে। তো -10 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা বাড়তে 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 একটা সময় 0 ডিগ্রি সেলসিয়াসে আসবে না? এখন 0 ডিগ্রি সেলসিয়াসে আসলে কি সাথে সাথে এটা পানি হয়ে যাবে? প্রথমে 0 ডিগ্রি বরফ হবে, তাই না? তাহলে আমরা তাপ দিচ্ছি, তাপ দিতে দিতে এটা সেকেন্ড কন্ডিশন আসবে। সেকেন্ড কন্ডিশন এখনো বরফই আছে, কিন্তু এখন তাপমাত্রাটা কত হবে? 0 ডিগ্রি সেলসিয়াস, তাই না? ওকে, তার মানে প্রথমে 0 ডিগ্রি সেলসিয়াস বরফে পরিণত হয়েছে, এটা হচ্ছে প্রথম কন্ডিশন, তাই তো? এরপর পানিতে পরিণত হবে না, কারণ 0 ডিগ্রি সেলসিয়াসের পর তো আর নেই। 0 ডিগ্রি সেলসিয়াস মানে তো পানি হয়ে গেছে অনেকটা, কিন্তু সাথে সাথে পানি হয়নি, সেজন্য সাথে 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 শুধু বরফ থাকবে, 0 ডিগ্রি সেলসিয়াস বরফ থাকবে, এটা দেখানো হয়েছে। এরপর কিসে কনভার্ট হবে? এরপর কিসে কনভার্ট হবে দেখি বলতো? 0 ডিগ্রি পানিতে। তাহলে এই যে পানি, পানিতে কনভার্ট হয়ে গেছে না? পানিতে কনভার্ট হয়ে গেছে, তরলে কনভার্ট হয়ে গেছে। এটা কি? পানি। এটা ওয়াটার, এটাও কি? ওয়াটার। হ্যাঁ, তাহলে এটা কত ডিগ্রি সেলসিয়াস হবে? পানির পানির তাপমাত্রা এখন কত? জিরো 0 ডিগ্রি সেলসিয়াস পানিতে কনভার্ট হয়েছে, তাই না? ওকে, এরপর কি হবে? এরপর আমরা তাপমাত্রা দিচ্ছি, আরো তাপ দিচ্ছি। এরপর 100 ডিগ্রি সেলসিয়াস পানি হবে। আমরা জানি যে 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে পানি বাষ্পে পরিণত হয়, কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবার সাথে 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 কি বাষ্প হয়ে যাবে? না, প্রথমে 100 ডিগ্রি সেলসিয়াসে পানিতে পৌঁছাবে না। তার মানে, আচ্ছা আমি তো কপি করতে পারি। এখন আবার পানি থাকবে, কিন্তু এবার টেম্পারেচার কত হবে? 100 ডিগ্রি সেলসিয়াসে ইয়াতে হবে, তাই না? 100 ডিগ্রি সেলসিয়াসের পানিতে কনভার্ট হবে, তাই তো? এরপরে কি হবে? 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্প কি কেমনে পাচ্ছস? হুম, ভেরি গুড। তাহলে তাহলে কি হয়েছে? 100 ডিগ্রি সেলসিয়াসের কি হবে? বাষ্প। বাষ্পে কনভার্ট হবে, বাষ্পে কনভার্ট হওয়ার সাথে সাথে তার 110 ডিগ্রিতে পৌঁছাবে না, 100 ডিগ্রি সেলসিয়াসে থাকবে, তাই না? 100 ডিগ্রি সেলসিয়াসে বাষ্প। এরপর কি হবে? এরপর 110 ডিগ্রি সেলসিয়াসে বাষ্প, নাকি? এই যে একদম লাল লাল কালার হয়ে গেছে, বুঝতে পারছি? এখন টেম্পারেচার কত? 110 ডিগ্রি সেলসিয়াস।
তার মানে আমরা ফাইনালি কিসে পৌঁছেছি, -10 ডিগ্রি সেলসিয়াসের একটা বরফের টুকরা থেকে আমরা 110 ডিগ্রি সেলসিয়াসের পাশে পৌঁছে গেছি, তাই তো? তাহলে এখন এখানে একটা এন্ট্রপির পরিবর্তন ঘটছে, এখানে একটা এন্ট্রপির পরিবর্তন ঘটছে, এখান থেকে এখানে যখন আসছে এখানে একটা এন্ট্রপির পরিবর্তন ঘটছে, এখান থেকে এখানে যখন আসছে এন্ট্রপির পরিবর্তন ঘটছে, এখান থেকে এখানে যখন আসছে এন্ট্রপির পরিবর্তন ঘটছে, তাই না? তো আমাদেরকে বলছে মোট এন্ট্রপির পরিবর্তন কত হয়েছে, মোট এন্ট্রপির পরিবর্তন। তো আমরা মোট এন্ট্রপির পরিবর্তনটা হিসাব করব। হ্যাঁ, এখন আমরা দুইটা সূত্র শিখে আসছি। তাপমাত্রার পরিবর্তন হলে এন্ট্রপির পরিবর্তন হচ্ছে ms লন T2/T1, মানে শুধু তাপমাত্রার পরিবর্তন হবে, অবস্থা পরিবর্তন হবে না। এটা এক্সাম্পল কি, এই যে -10 ডিগ্রি সেলসিয়াস ছিল, এখন 0 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাইছে, কিন্তু একটু আগে কি বলে এটা, ওয়াটার কেন লিখছি, এটা বরফ হবে না? এটা বরফ হবে। -10 ডিগ্রি সেলসিয়াসে যখন ছিল তখনও বরফ ছিল, এখন 0 ডিগ্রি সেলসিয়াসে যখন পৌঁছাইছে এখনো বরফ আছে, একটু পর পানি হবে, কিন্তু এখনো তো বরফ আছে, তাই না? এই কন্ডিশনের কথা চিন্তা করতেছি আমরা, শুধু একটু একটু পাড়ের কথা চিন্তা করতেছি। একটু পাড়ে প্রথমে বরফটা -10 ডিগ্রি সেলসিয়াস ছিল, তাপমাত্রা পেতে পেতে তাপমাত্রা বাড়তে বাড়তে 0 ডিগ্রি সেলসিয়াসে বরফে পরিণত হচ্ছে, তাই না? এতে তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না, কিন্তু অবস্থার কোনো চেঞ্জ হচ্ছে, আগেও বরফ ছিল এখনো বরফ আছে, তাই না? এই অবস্থাটাতে, এই কন্ডিশনে এখনো আগেও বরফ ছিল এখনো বরফ আছে, শুধু তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, তাই না? তাহলে এই শুধু তাপমাত্রা চেঞ্জ হলে হয়ে গেল, হ্যাঁ, শুধু তাপমাত্রা চেঞ্জ হলে এন্ট্রপি পরিবর্তনের সূত্র হচ্ছে ms লন T2/T1, মানে শেষ তাপমাত্রা ডিভাইড বাই আদি তাপমাত্রা। m হচ্ছে কি, m হচ্ছে ভর, 2 কেজি, বরফের ভর বলছে না 2 কেজি, আর s হচ্ছে আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ কারটা বসাবো, এখনো কিন্তু বরফ আছে, বরফের আপেক্ষিক তাপ বসাবো, তাই না? বরফের আপেক্ষিক তাপ বসাবো, বরফের আপেক্ষিক তাপ কত বলতো? না, 2100, 2100, 2100। তাহলে m এর মানও পারি, m এর মানও জানি, s এর মানও জানি, লন এর মান, লন তো লনই। আর T2 কি, T2 হচ্ছে যে 0 ডিগ্রি সেলসিয়াসে বসছে সেটা, আর T1 হচ্ছে -10 ডিগ্রি সেলসিয়াস যেটা ছিল, তাই না? কিন্তু টেম্পারেচার মান অঙ্ক করার ক্ষেত্রে সবসময় কিসে বসাতে হয়? ক্যালভিনে, আমরা সেলসিয়াসে বসাতে পারবো না, তার মানে তাপমাত্রার পরিবর্তন হয়েছে এটা। কিন্তু এখন দেখো সেকেন্ড কন্ডিশনে কি হয়েছে, বরফ থেকে পানি হয়েছে, এটা কি অবস্থার পরিবর্তন না? বরফ থেকে, কারণ আগে বরফ ছিল এখন পানি হয়েছে, কিন্তু এখানে কিন্তু টেম্পারেচার সেম আছে, 0 ডিগ্রি সেলসিয়াস বরফ, 0 ডিগ্রি সেলসিয়াস পানি, এখন তাপমাত্রা একই কিন্তু অবস্থার পরিবর্তন হয়েছে। অবস্থার পরিবর্তন হলে সূত্র দুইটা, একটা হচ্ছে mLF/T আর একটা হচ্ছে mLV/T। mLF কখন বসাবো, যখন বরফ থেকে পানি হচ্ছে নতুবা পানি থেকে বরফ হচ্ছে, তখন mLF। হ্যাঁ, আর mLV কখন বসাবো, যখন হচ্ছে কি পানি থেকে বাষ্প হচ্ছে নতুবা বাষ্প থেকে পানি হচ্ছে, তখন হচ্ছে mLV বসাবো। তার মানে সূত্র দুইটা ইউজ করা শিখতে পারছি কিনা? এখানে m এর মান কত হবে, বরফের ভর তো 2 কেজি, পানির ভর তাহলে 2 কেজি থাকবে, কারণ বরফটাতে গলে পানি হয়েছে। হ্যাঁ, LF এর মান হচ্ছে কি বরফের সুপ্ত তাপ, পানির সুপ্ত তাপ, সেটা হচ্ছে 3,36,000। হ্যাঁ, 3,36,000। আর টি এর মান তো, টি তো চেঞ্জ হয় না, 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ ছিল, এখন 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত হয়েছে, মানে টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস। বা টেম্পারেচার তো আর সেলসিয়াসে বসাতে পারবো না, বসাবো কিসে, ক্যালভিনে, 273 ক্যালভিন। ওকে, তাহলে আমরা এখন ম্যাথটা করতে পারি, করবো কিনা বল, শিওর? ওকে, তাহলে দেয়ালের সমান কত, আমরা বলতে পারি দেয়ালের সমান হচ্ছে যে ds1। এই দেখ, এখান থেকে এখানে একটা এন্ট্রপি পরিবর্তন পাবো, এটা হচ্ছে ds1, ds2, ds3 পাবো না, ds4, ds5, বুঝতে পারছি? তাহলে মোট এন্ট্রপি পরিবর্তন কত হবে, ds1 প্লাস ds2 প্লাস ds3 প্লাস ds কত 4 প্লাস ds কত 5। একটু ক্লিয়ার আছে? এখন ds1 সমান কত দেখি বলতো, আমরা কোন সূত্রটা বসাবো, ds1, ds1 এ, এই যে ds1 এ, এই যে ms, ms ডেল থিটা, মানে ms ln T2/T1, তাই না? কারণ কেন, কারণ কেন, কারণ এখানে তাপমাত্রার পরিবর্তন হয়েছে কিন্তু অবস্থার পরিবর্তন হয় নাই। অবস্থা আগে বরফ ছিল এখনো বরফ আছে, শুধু তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস হয়েছে,
মানে 10 ডিগ্রি সেলসিয়াসে বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াসে বরফে কনভার্ট হয়েছে। হ্যাঁ, তাহলে এটা কি হবে, শুধু তাপমাত্রা পরিবর্তন হলে, আর যদি অবস্থান পরিবর্তন না হয় তখন সূত্র হচ্ছে এম এস লন T2/T1। হ্যাঁ, বুঝতে পারছি? তাহলে আমরা মানটার সাথে সাথে লিখে ফেলি। এম কত 2, এস কত, বরফের সূত্র আপেক্ষিক চাপ কত 2100, 2000 কত 100, আর লন কত হবে T2 কত হবে দেখি বলতো। T2 হচ্ছে T2 হচ্ছে 0, 0 মানে 273 না, আর মাইনাস 263, T1 মাইনাস 10 মানে হচ্ছে 200 কেলভিনে কনভার্ট করলে 263 কেলভিন। একটু বুঝছি। এবার প্লাস DS2 তে কোন সূত্র বসবে দেখি বলতো। বরফ থেকে পানি হয়েছে মানে অবস্থা পরিবর্তন করছে, কিন্তু টেম্পারেচার কিন্তু এখনো সেম, 0 ডিগ্রি সেলসিয়াসে বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াসে পানিতে পরিণত হয়েছে। তাহলে কি হবে mLF/T, তাই না? mLF/T, এখানে m কত 2, LF কত 3,34,000, তাই না? 36,000, আর T কত 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273। ক্লিয়ার? প্লাস প্লাস হচ্ছে যে এরপর DS3 কি হচ্ছে দেখি তো। 0 ডিগ্রি সেলসিয়াসের পানি 100 ডিগ্রি সেলসিয়াসের পানিতে কনভার্ট হচ্ছে, মানে পানি এখনো পানি আছে, মানে অবস্থা চেঞ্জ হয় নাই, তাপ টেম্পারেচার চেঞ্জ হয়েছে। টেম্পারেচার চেঞ্জ হলে সূত্র কোনটা, ms ln T2/T1। তাহলে আমরা মানগুলো বসাই ফেলি নাকি। 2 বলতে s এর মান কত হবে এবার, পানির এখন কিন্তু এস এর মান দুম করে 2100 বসাইতে পারবো না। এস এর মান 2100 কার জন্য, বরফের জন্য। আপেক্ষিক তাপ, পানির আপেক্ষিক তাপ কত 4200, 4200 কত 4200। তাহলে 4200 লিখলাম ইন্টু কই গেল, হ্যাঁ, ইন্টু লন কত হবে T2/T1। T2 কত, T2 ছিল 100 ডিগ্রি সেলসিয়াসে পরিণত হয়েছে মানে 373, তাই না? আর T1 কত ছিল 273। এরপর কি হয়েছে, পানি বাষ্পে কনভার্ট হয়েছে কিন্তু টেম্পারেচার চেঞ্জ হয় নাই, তার মানে অবস্থা চেঞ্জ হয়েছে। অবস্থা চেঞ্জের সূত্র কি, এখন mLF/T হবে নাকি mLV/T হবে? mLV/T হবে না, না না mLV/T হবে না, কারণ কেন, বাষ্পে কনভার্ট হয়েছে, তাপমাত্রা একই কিন্তু অবস্থা চেঞ্জ হয়েছে। তখন দুইটা সূত্র, একটা হচ্ছে mLF/T আর একটা হচ্ছে mLV/T। mLF/T কখন বসাবো, যখন হচ্ছে বরফ থেকে পানি অথবা পানি থেকে বরফে। আর mLV/T কখন বসাবো, যখন যখন পানি থেকে বাষ্প হবে অথবা বাষ্প থেকে পানি হবে। বুঝাইতে পারছি? তাহলে mLV/T হবে না। এখন m এর মান কত, m এর মান তো এখনো 2, আর LV এর মান কত, LV এর মান হচ্ছে যে 22,68,000, তাই না? 22,68,000, বুঝতে পারছি নাকি। আর টি কত হবে, 373 না, কারণ বাষ্পে কনভার্ট হয়েছে। 100 ডিগ্রি সেলসিয়াস মানে কি, 100 ডিগ্রি সেলসিয়াস পানি বা 100 ডিগ্রি সেলসিয়াস বাষ্প, 100 ডিগ্রি মানেই তো 273, সরি 373, তাই না কেলভিন। তাহলে এ গেল কত, DS4 গেল না। এবার আমাদের হচ্ছে DS5 প্লাস। লাস্টে কি হবে, বাষ্প থেকে বাষ্পে আছে মানে অবস্থা কোনো চেঞ্জ হয়নি কিন্তু টেম্পারেচারে চেঞ্জ হয়েছে, তার মানে কি হবে আবারও ms ln T2/T1। বুঝতে পারছি? m কত 2, s কত 4200 না, যেহেতু পানি, ইন্টু লন কত হবে, লন হবে যে 110, তাই না? মানে 383/373, তাই তো? 383/373, 383 কেমন হয়েছে, কারণ 110 ডিগ্রি সেলসিয়াস বলছে। তাহলে সব মান তো আমরা পেয়ে গেছি, সব মান পেয়ে গেছি না। এখন ক্যালকুলেটর বসালে চলে আসবে না, চলে আসবে কিনা বল। আসলে যে ক্যালকুলেটর কি মান আসবে এটা তুই নিজে বাইর করবি, ঠিক আছে? তো আমাদের পরীক্ষায় এত বড় অঙ্ক আসবে না। আমাদের পরীক্ষায় হয়তো এই পার্ট থেকে এই পার্ট পর্যন্ত থাকবে, নতুবা এই পার্ট থেকে এই পার্ট পর্যন্ত থাকবে, মানে ছোট একটা পার্ট থাকবে, এত বড় পার্ট আসবে না। হ্যাঁ, আর আসলে তো পারবো আমরা এক অঙ্কের ভিতর দুইটা দুইটা সূত্র ইউজ করে করে সব
মানে সূত্র যেন দুইটাই ইউজ হয় এভাবে পড়ে ফেলছে, বুঝতে পারছি? তাহলে মোট এন্ট্রপির পরিবর্তনটা আমরা বের করতে পারবো তো। আচ্ছা, তাহলে এখন আমরা কি করবো দেখি বলতো। এন্ট্রপি শেষ, এন্ট্রপি নিয়ে আর কোনো ভেজাল নেই। এখন আমরা কি করবো দেখি বল। রেফ্রিজারেটর কি করবো এখন? রেফ্রিজারেটর, রেফ্রিজারেটর, রেফ্রিজারেটর। আচ্ছা, রেফ্রিজারেটর কি করে, কাজটা কি দেখি কি করে। হুম হুম হুম। আমরা এখানে একটা রেফ্রিজারেটর রাখি আমাদের মতন করে। হুম, এভাবে আঁকবো না, ফ্রিজ টিজ আকাশ ইয়া নেই, জাস্ট ফ্রিজ কি করে এটা দেখাবো। হুম, আচ্ছা, দুইটা পার্ট, ফ্রিজের কয়টা পার্ট? দুইটা পার্ট মেনলি। একটা প্রথম একটা পার্টকে কি বলা হয়, একটা পার্টকে বলা হয় শীত প্রকোষ্ঠ অঞ্চল। আশা করি বুঝতে পারছোস কোনটা। হ্যাঁ, ডিপ ফ্রিজ না, মানে যেখানে আমরা খাবার রাখি আর কি, সেটা নর্মাল ফ্রিজ হোক আর ডিপ ফ্রিজ হোক। হ্যাঁ, শীত প্রকোষ্ঠ অঞ্চল, যেখানে আমরা কি রাখি, খাবার রাখি। আরেকটা হচ্ছে আউটসাইড, আরেকটা কি, আউটসাইড হচ্ছে ফ্রিজের পিছনের অংশ। হ্যাঁ, যেখানে হাত দিলে গরম অনুভব করি। এখন ধর আমরা এখানে একটা খাবার রাখছি, ইলিশ মাছ রাখছি, ধর ইলিশ মাছ রাখছি। হুম, কি রাখছি, ইলিশ মাছ রাখছি, বুঝতে পারছি? এই যে ইলিশ মাছ রাখলাম, খুব ভালো কথা। এখন ইলিশ মাছ রাখছি, ইলিশ মাছ রাখলাম, খুব ভালো কথা। ইলিশ মাছ থেকে ফ্রিজ কি তাপ বের করে নিবে নাকি তাপ দিবে? ইলিশ মাছ, আমি বলি, আমি যে ইলিশ মাছটা ফ্রিজের ভিতর যে রাখলাম, শীত প্রকোষ্ঠ অঞ্চলে যে রাখলাম, ফ্রিজের শীত প্রকোষ্ঠ অঞ্চলে ইলিশ মাছটা রাখলাম। এখন তিন তিন ঘন্টা পর আমরা ফ্রিজটা খুলে ইলিশ মাছের উপর হাত দিছি, ইলিশ মাছটা কি ঠান্ডা লাগবে না গরম লাগবে? ঠান্ডা লাগবে। এখন ঠান্ডা কেন লাগছে? তার মানে কি, ফ্রিজ কি করছে এমন, ফ্রিজ কি ইলিশ মাছ থেকে তাপ বের করে নিছে নাকি ইলিশ মাছে তাপ দিছে? ফ্রিজ হচ্ছে ইলিশ মাছ থেকে তাপ বের করে নিছে, তাই না? এখন আমরা ধরে নিলাম ফ্রিজ ইলিশ মাছ থেকে কিছু পরিমাণ তাপ বের করে নিছে। এই যে কিছু পরিমাণ কি করছে, তাপ বের করে নিছে। এই কিছু পরিমাণ যে তাপ বের করে নিছে, এই তাপের পরিমাণ কত? কিউ ওয়ান, কিউ ওয়ান পরিমাণ তাপ ইলিশ মাছ থেকে বের করে নিছে ফ্রিজ। একটু বুঝতে পারছি? এই যে কিউ ওয়ান, এটাকে বলা হয় শীত শীত শীতল প্রকোষ্ঠ হতে গৃহীত তাপ। এটাকে আমরা বলতে পারি না শীতল প্রকোষ্ঠ হতে গৃহীত তাপ, মানে শীতল প্রকোষ্ঠ হতে কি পরিমাণ তাপ গ্রহণ করা হয়েছে, মানে কি পরিমাণ তাপ বের করে নেওয়া হয়েছে, তাই না? এটাকে বলা হয় শীতল প্রকোষ্ঠ হতে গৃহীত তাপ। একটু বুঝছস? আচ্ছা, এই তাপ যে বের করে নিছে, ফ্রিজ কি এমনি এমনি বের করে নেয়? ফ্রিজ, কারেন্ট না থাকলে কি ফ্রিজ চলে? তার মানে কারেন্ট থাকলেই তো ফ্রিজ চলে, তাই না? কারেন্ট দিলে ফ্রিজ চলে। তার মানে কি, কারেন্ট দিচ্ছে এটাকে, আমরা দিচ্ছি না, মানে আমরা কোন একটা কাজ করাচ্ছি ফ্রিজকে দিয়ে, তাই না? আমরা যখন কারেন্ট চালাই বা ফ্রিজটাকে কোনো একটা বৈদ্যুতিক সংযোগ করি, তখন কি হয়, ফ্রিজের চারপাশ দিয়ে কি হয়, বৈদ্যুতিক প্রবাহ হয় না, বিদ্যুৎ প্রবাহ হয় না? এই যে ফ্রিজের চারপাশে যে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে, এই বিদ্যুৎ প্রবাহটা দ্বারাই তো এই কাজটা সম্পন্ন হচ্ছে, এই যে তাপ বের করে নেওয়ার কাজটা সম্পন্ন হচ্ছে। এটা তো অস্বীকার করতে পারবি না, পারবি? ওকে, তার মানে একটা বৈদ্যুতিক শক্তি এখানে সাপ্লাই হচ্ছে, আমরা একটা বৈদ্যুতিক শক্তি সাপ্লাই দিচ্ছি, তাই না? আমরা একটা বৈদ্যুতিক শক্তি আমরা কি ফ্রিজের মধ্যে সাপ্লাই দিচ্ছি, তাই টিক চিহ্ন এদিকে দিছি, বুঝতে পারছি? আচ্ছা, এভাবে না দিয়ে আমরা সুন্দর করে দিই, আমরা কিছু কিছু বৈদ্যুতিক শক্তি কি সাপ্লাই দিচ্ছি, তাই না? বৈদ্যুতিক শক্তি কি সাপ্লাই দিলাম, এই যে বৈদ্যুতিক শক্তি।
বৈদ্যুতিক শক্তি সাপ্লাই দিলাম, এটাকে বলতেছে সাপ্লাই। খুব ভালো কথা। এই যে বৈদ্যুতিক শক্তি সাপ্লাই দিছি, এই যে বৈদ্যুতিক শক্তির জন্যই তো এই Q1 পরিমাণ তাপটা বের হয়ে আসছে, তাই না? Q1 পরিমাণ তাপটা বের হয়ে আসছে। আমরা ধরলাম বৈদ্যুতিক শক্তি যে সাপ্লাই দিছি, এই বৈদ্যুতিক শক্তি মোট W পরিমাণ কাজ করছে। মোট কি পরিমাণ কাজ করছে? তার মানে আমরা বলতে পারি এটা বৈদ্যুতিক প্রবাহটা W পরিমাণ কাজ করছে বলেই Q1 পরিমাণ তাপ বের হয়ে আসছে। এই যে W পরিমাণ কাজ করছে, এই W পরিমাণ কাজটা কি করে জানো? এটা ফ্রিজের পিছনে একটা কন্ডেন্সার লাগানো থাকে। কি লাগানো থাকে? ফ্রিজের পিছনে একটা কন্ডেন্সার লাগানো থাকে। কন্ডেন্সার, এই কন্ডেন্সারটা কি করে? এই ডাব্লিউ পরিমাণ কাজটা করে, মানে বিদ্যুৎ প্রবাহটা করে। এই জায়গাটা একটু বুঝতে হবে তোর। হুম, কন্ডেন্সার যে ডাব্লিউ পরিমাণ কাজ করছে, ডাব্লিউ পরিমাণ কাজের জন্য একটা শক্তি উৎপন্ন হয়েছে না? মানে বিদ্যুৎটা যে প্রবাহ হয়ে আসছে, Q1 পরিমাণ তাপ বের করে আনার জন্য, ইলিশ মাছ থেকে Q1 পরিমাণ তাপ বের করে আনার জন্য যে বিদ্যুৎটা প্রবাহ হয়ে আসছে, একটা বিদ্যুৎ প্রবাহ হয়েছে না বৈদ্যুতিক শক্তির কারণে? এর ফলে কি একটা শক্তি উৎপন্ন হয়েছে না? তার মানে কি ডাব্লিউ পরিমাণ কাজ করার জন্য একটা শক্তি উৎপন্ন হয়েছে, প্লাস প্লাস Q1 পরিমাণ তাপ যে বের করে আসছে, এটা আরেকটা শক্তি উৎপন্ন হয়েছে, তাই না? এই যে এই জায়গাটা আমি জানি ডাব্লিউ পরিমাণ কাজ করছে। কন্ডেন্সারটা কোথায় থাকে? ফ্রিজের পিছনে থাকে। বুঝতে পারছি? কন্ডেন্সার কি করছে? ডাব্লিউ পরিমাণ কাজ করছে, মানে বিদ্যুৎ একটা প্রবাহ হয়েছে, ফ্রিজের চারপাশ দিয়ে বিদ্যুৎ প্রবাহ হয়েছে। হুম, ফলে ডাব্লিউ পরিমাণ কাজ হয়েছে। আর এই ডাব্লিউ পরিমাণ কাজ হওয়ার জন্য একটা শক্তি উৎপন্ন হয়েছে না? বিদ্যুৎটা যে প্রবাহ হয়ে আসছে, কন্ডেন্সার একটা শক্তি উৎপন্ন হয়েছে না? ওই শক্তিটা কি? কন্ডেন্সার যেহেতু ফ্রিজের পিছনে থাকে, ওই শক্তিটা ফ্রিজের বাইরে চলে আসবে না? ফ্রিজের বাইরে চলে যাবে না? তার মানে ফ্রিজের বাইরে যাবে একটা শক্তি পাইছে, যেটা হচ্ছে ডাব্লিউ পরিমাণ শক্তি, তাই না? যেটা ফ্রিজের বাইরে যাবে, তাই তো? কারণ একবার যে বিদ্যুৎটা প্রবাহ হয়ে আসে, এর ফলে একটা শক্তি উৎপন্ন হয়েছে কন্ডেন্সারে। কন্ডেন্সার শক্তিটা ছেড়ে দিবে কোথায়? ফ্রিজের বাইরে। কারণ কন্ডেন্সার তার ওই শক্তি আবার ফ্রিজের ভিতরে রাখি দিবে না, ফ্রিজ তো ব্লাস্ট হয়ে যাবে না? সেই শক্তি উৎপন্ন এটা ফ্রিজের বাইরে রেখে দিবে। তার মানে ফ্রিজের বাইরে গেছে কোন একটা শক্তি গেছে না? শক্তিটা কি? ডাব্লিউ, তাই তো? প্লাস এই শক্তিটা কোথায় ইউজ হয়েছিল? মানে বিদ্যুৎ প্রবাহটা ইউজ করছিল কোথায়? Q1 পরিমাণ তাপ বের করে আনার জন্য না? মানে ইলিশ মাছ থেকে। তার মানে Q1 পরিমাণ যে তাপটা বের হয়েছে, এটাও কি ফ্রিজের বাইরে বের করে দিবে না? ফ্রিজ কি ফ্রিজের বাইরে বের করে দিবে না? সেই জন্য তো ফ্রিজের পিছনে হাত দিলে গরম লাগে, কারণ তাপটা তো বের করে দিয়ে দিবে। ইলিশ মাছ থেকে যে তাপটা নিছে, টেনে শোষণ করে যে তাপটা নিছে, এই তাপটা তো ছেড়ে দিতে হবে, পরিবেশে ছেড়ে দিতে হবে না? তার মানে এখন পরিবেশে ছাড়তেছে কয়টা শক্তি? একটা হচ্ছে ডাব্লিউ ছাড়তেছে, একটা Q1 ছাড়তেছে না? একটু বুঝাতে পারছি? তার মানে আউটসাইড মানে পরিবেশে কি পরিমাণ শক্তি যাচ্ছে, পরিবেশে কি পরিমাণ তাপ চাচ্ছে? পরিবেশে হচ্ছে Q2 পরিমাণ তাপ চাচ্ছে। আর এই Q2 সমান আমরা বলতে পারি Q1 প্লাস ডাব্লিউ। একটু বুঝছো? একটু রেফ্রিজারেটর শেষ। হ্যাঁ, রেফ্রিজারেটর কাজ হচ্ছে এটা। বুঝতে পারছি? এটাই তো রেফ্রিজারেটর কাজ শেষ। এখন হচ্ছে রেফ্রিজারেটর নিয়ে কিছু অঙ্ক আসে। হুম, প্রথমে আমরা বলে যে রেফ্রিজারেটরের কোপ বের করতে। কি বের করতে? কোপ। কোপ বলে যে রেফ্রিজারেটর কোপ, কোপ বের করতে। কোপ। রেফ্রিজারেটরে কি বের করতে বলে? কোপ। এখন কোপ মানে কি? কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স। কোএফিসিয়েন্ট অফ কি? পারফরম্যান্স, এটা বের করতে বলে। এটাকে আবার বলা হয় কার্যকৃত সহগ। এটাকে কি বলা হয়? সহগ। বাংলায় বলা হয় কার্যকৃত সহগ। হ্যাঁ, আর এটাকে প্রকাশ করা হয় এরকম, এরকম কে দিয়ে। বুঝতে পারছি? তাহলে কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স, বা এটাকে বলা হয় বাংলায় বলা হয় কার্যকৃত সহগ, মানে রেফ্রিজারেটরের কার্যকৃত সহগ, বা এটাকে বলা হয় কে দিয়ে, কে দিয়ে প্রকাশ করে আর কি। হ্যাঁ, এটার একটা সূত্র আছে, যেহেতু এটা দিয়ে ম্যাথ আসবে। এটা একটা কি আছে? সূত্র আছে। সূত্র হচ্ছে যে শীতল প্রকোষ্ঠ থেকে গৃহীত তাপ ডিভাইড বাই
এটাকে কি বলা হয়, মোটর দ্বারা কৃত কাজ। হুম। শীতল প্রকোষ্ঠ হতে গৃহীত তাপ গৃহীত তাপ ডিভাইড বাই কি, মোটর দ্বারা কৃত কাজ। মোটর বলতে এখানে ইয়াকে বোঝাচ্ছে, কন্ডেন্সার। হুম। মোটর দ্বারা কৃত কাজ। একটু বুঝছস কিনা বলতো। ওকে, তাহলে আমরা বলতে পারি যে নেক্সট পেজে কি আমরা এটা বলতে পারি কিনা দেখতো, যে কে ইজ ইকুয়াল Q1 ডিভাইড বাই W। কারণ শীতল প্রকোষ্ঠ দ্বারা গৃহীত তাপমান হচ্ছে Q1, আর মোটর দ্বারা হচ্ছে কৃত কাজ হচ্ছে, মানে W পরিমাণ কাজ হচ্ছে কন্ডেন্সার যে যে কাজটা করছে। হুম। আচ্ছা, এখানে আমরা Q1 কে আউটপুট বলতে পারি না, কারণ এটার তাপটা বের বের হয়ে আসতেছে। আর ডাব্লিউ কে ইনপুট বলতে পারি না। হ্যাঁ, ডাব্লিউ কিন্তু বের হয়ে আসতেছে, ডাব্লিউ বের হয়ে আসতেছে না। ডাব্লিউ করার জন্য, ডাব্লিউ পরিমাণ কাজ করার জন্য যে শক্তিটা উৎপন্ন হচ্ছে ওইটা বের হয়ে আসতেছে, কিন্তু ডাব্লিউ তো আর বের হয়ে আসতেছে না, ডাব্লিউ তো কাজ হয়ে গেছে। যে বিদ্যুৎটা প্রবাহ হয়ে আসছে ফ্রিজের চারপাশ দিয়ে, যে বিদ্যুৎটা প্রবাহ হয়ে আসছে এটা তো কাজ, ডাব্লিউ ডাব্লিউ হয়ে গেছে। ডাব্লিউ হয়ে যাওয়ার কারণে একটা শক্তি উৎপন্ন হয়েছে, ওইটা হচ্ছে ফ্রিজ ছেড়ে দিচ্ছে। বুঝতে পারছি? তো ডাব্লিউ জন্য যে শক্তিটা উৎপন্ন এটা ডাব্লিউ এর সমান হয়, সেজন্য আমরা বলি যে কিউ টু সমান Q1 প্লাস ডাব্লিউ। বুঝতে পারছি? এটা ডাব্লিউ সমান হয়। ডাব্লিউ যদি 10 জুল পরিমাণ কাজ করে, ওই 10 জুল পরিমাণ শক্তি উৎপন্ন হবে, ওই 10 জুল পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হবে ওই 10 জুল পরিমাণ কাজ করার জন্য কন্ডেন্সার থেকে। বুঝতে পারছি? কন্ডেন্সার 10 জুল পরিমাণ কাজ করলে 10 জুল পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হবে, যেটা ফ্রিজ বাইরে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, সেজন্য ডাব্লিউ, সেজন্য কিউ টু সমান আমরা Q1 প্লাস ডাব্লিউ বলি। হ্যাঁ, কিন্তু ডাব্লিউ যেটা কাজ হয়েছে, কাজের কথা চিন্তা চিন্তা করতেছে, ওইটা তো ইনপুট না, ওইটা আমরা ইনপুট করছি না। আমরা আমরা তো লাইন দিছি, বিদ্যুৎ সাপ্লাই, বিদ্যুৎ সাপ্লাইটা তো আমরা দিছি, তাই না? সাপ্লাই দিছি, তার মানে ডাব্লিউ কে আমরা বলতে পারি ইনপুট। তার মানে আমরা বলতে পারি কে ইজ ইকুয়াল হচ্ছে যে আউটপুট বাই ইনপুট। হ্যাঁ। হ্যাঁ, তো এখন তাহলে এটুক তো বুঝতে পারছি আশা করি আমরা। তাহলে সূত্র এটাও লেখা যায়, আরেকটা সূত্র কনভার্ট করা যায়, দেখি বলতো আরেকটা সূত্র কনভার্ট করা যায় না? ডাব্লিউ কে আমরা আবার বলতে পারি না যে Q2 মাইনাস Q1। কেমনে বলতে পারি? কারণ Q2 সমান হচ্ছে Q1 প্লাস ডাব্লিউ। তাহলে 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 ডাব্লিউ সমান কি হবে? Q2 মাইনাস Q1। বুঝতে পারছি? তাহলে দুইটা সূত্র পাইছি না? দুইটা সূত্র আমি কি করতেছি, বক্স করে দিচ্ছি। কি করে দিচ্ছি? বক্স করে দিচ্ছি। যখন যেটা ইউজ হয় সেটাই ইউজ করতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, রেফ্রিজারেটর কি? একটা তাপ ইঞ্জিন না? রেফ্রিজারেটর কি একটা তাপ ইঞ্জিন? তাপ ইঞ্জিন নাকি কিনা বল? তাপ ইঞ্জিনের জন্য আমরা জানি, আমরা জানি তাপ ইঞ্জিনের জন্য কি বলতে পারি, যে কিউ সমানুপাতিক টি, তাই না? তাহলে আমরা কে সমান এটাও লিখতে পারি না? Q1 এর জায়গায় T1 লিখলাম, Q2 এর জায়গায় T2 লিখলাম, আর T2 মাইনাস T1 বলতে পারি কিনা? এটা যে কথা, Q1 Q2 মাইনাস Q2 সেম কথা। এই সূত্র, এটি এর সূত্র শুধু কার ক্ষেত্রে খাটাবি? রেফ্রিজারেটরের ক্ষেত্রে, সব তাপ ইঞ্জিনের ক্ষেত্রে না। মনে আছে কালকে কি পড়াইছিলাম? টি এর টি ইউজ করা যাবে শুধু কার্নো ইঞ্জিনে, মনে আছে? আর সব তাপ ইঞ্জিনের জন্য শুধু কিউ কিউ ইউজ করা যাবে, এটা খেয়াল রাখতে হবে। আর রেফ্রিজারেটরের ক্ষেত্রে এই সূত্রগুলো মুখস্থ, এই দুইটা সূত্র আর এই সূত্রগুলো ডাইরেক্ট মুখস্থ করে বলবি, কেমন কিভাবে আসলে তো জানার দরকার নেই। হুম। তাহলে এখানে টেম্পারেচার কি T1 দ্বারা কি বোঝাচ্ছে দেখি বলতো? T1 আর Q1 এর মধ্যে পার্থক্য কি বলতো? T1, হ্যাঁ T1 কি আর Q1 কি?
মানে ইলিশ মাছ থেকে যে পরিমাণ তাপ বের করে আনতেছি তাপ। হ্যাঁ, না না, T1 হচ্ছে যে T1 T1 হচ্ছে শীতল প্রকোষ্ঠ তাপমাত্রা। ডিপ ফ্রিজের একটা তাপমাত্রা আছে না, -4 ডিগ্রি সেলসিয়াস এরকম। হুম, ডিপ ফ্রিজের তাপমাত্রাটা। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, -4। আর নর্মাল ফ্রিজের নর্মাল টেম্পারেচার কত দেখি বলতো? 25 25 ডিগ্রি হলে কখনোই ঠান্ডা হবে? নর্মাল ফ্রিজের তাপমাত্রা হচ্ছে নর্মালি 4 ডিগ্রি সেলসিয়াস থাকে। হ্যাঁ, আর ডিপ ফ্রিজের তাপমাত্রা হচ্ছে নর্মালি -5 ডিগ্রি সেলসিয়াস থেকে -18 ডিগ্রি সেলসিয়াস থাকে। শীতল প্রকোষ্ঠ এটা কি হবে? তাপমাত্রা। টি দ্বারা সবসময় তাপমাত্রা বোঝায়, আর কিউ দ্বারা সবসময় তাপ বোঝায়। বুঝতে পারছি। আর T2 হচ্ছে যে যেটা পরিবেশে ছাড়তেছি এটা তাপমাত্রা। বুঝতে পারছি। অনেকটা পরিবেশের তাপমাত্রায় বলা যায়। হুম, কারণ যেটা পরিবেশে ছাড়া হচ্ছে ওইটাই তো পরিবেশের তাপমাত্রা হয়ে যাবে, তাই না? তাইলে তোকে রেফ্রিজারেটর আমি পড়াই ফেলছি। হুম, এখন দুইটা এমসিকিউ বলতেছি, দুইটা ম্যাথ করলে রেফ্রিজারেটর নিয়ে যত ধরনের ম্যাথ আসতে পারে সব ক্লিয়ার হয়ে যাবে, মানে একের ভিতর সব আর কি। রেফ্রিজারেটর একদম সহজ লাগছে না? এই চ্যাপ্টারে কঠিন কিছু পাইছস? পাইছস? কার্নো ইঞ্জিন না? তো কার্নো চক্র হচ্ছে সব থেকে সহজ চক্র। মানে এর থেকে সহজ চক্র কি হতে পারে? এটা একবার যদি নিজে আবার দুই একবার পড়স, বুঝে বুঝে পড়তে পারস। হ্যাঁ, দুই একবার নিজে থেকে পড়ে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তখন দেখবি যে এটার থেকে মজার মজার জিনিস আর কিছু নেই। নিজেরও আঁকতে ভালো লাগবে। কোনো রেফ্রিজারেটরে কোনো রেফ্রিজারেটরের প্রশ্নগুলো আগে লিখে রাখা উচিত ছিল, তাই না? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 কেজি পানি সম্পূর্ণরূপে বরফে পরিণত হতে। 5 কেজি পানি সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে বরফে পরিণত হতে বরফে পরিণত হতে 15 মিনিট সময় লাগে। কত মিনিট সময় লাগে? 15 মিনিট সময় লাগে। ওকে। রেফ্রিজারেটর আচ্ছা, রেফ্রিজারেটর কথাটা আমি লিখি না লিখি কম্প্রেসরের কম্প্রে কম্প্রেসরের বুঝি নাই। হ্যাঁ 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 হ্যাঁ, সিস্টেমটা সেম। সেজন্যই তো রুম ঠান্ডা করে, একটা রুম ঠান্ডা করে, আর একটা হচ্ছে কি ঠান্ডা করে, জিনিসপাতি ঠান্ডা করে। কম্প্রেসরের ক্ষমতা হচ্ছে 800 ওয়াট। এবং কর্মদক্ষতা হচ্ছে কত? 10%। কর্মদক্ষতা কত? 10% হলে কার্যকৃত সহগের মান কত? কার্যকৃত সহগের মান কত? আচ্ছা, তাহলে এটা আমরা এখন সলিউশন করি নাকি? তাহলে প্রশ্নটা আবার করতেছি আমি। প্রশ্নটা কি বলছে একটু দেখি। কোন রেফ্রিজারেটরে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 কেজি পানি সম্পূর্ণরূপে বরফে পরিণত হতে 15 মিনিট সময় লাগে। তার মানে কি হচ্ছে, একটা রেফ্রিজারেটরের তাপমাত্রা হচ্ছে কি 0 ডিগ্রি সেলসিয়াস, তাই না? তার মানে শীতল প্রকোষ্ঠের তাপমাত্রা দিয়ে দিছে, তাই তো? যেখানে আমরা জিনিস রাখবো সেটা কত? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে
কই, তার মানে কি শীতল প্রকোষ্ঠের তাপমাত্রা 0°C তাপমাত্রা, তাই তো? কারণ শীতল প্রকোষ্ঠে আমরা জিনিস রাখবো ঠান্ডা করার জন্য। হ্যাঁ, তো ওখানে কি করছে, শীতল প্রকোষ্ঠ একটা টেম্পারেচার যেখানে 0°C টেম্পারেচার, ওখানে আমরা 5 কেজি পানি রাখছি। এই 5 কেজি পানি একটা সময় বরফে পরিণত হয়েছে, আর বরফে পরিণত হইতে সময় লাগছে 15 মিনিট সময় লাগছে। বরফে পরিণত হইতে সময় লাগছে কত? 15 মিনিট সময় লাগছে। আর ফ্রিজের মধ্যে যে কম্প্রেসরটা ইউজ করা হচ্ছে, ওই কম্প্রেসরের ক্ষমতা হচ্ছে 800 ওয়াট। কত ওয়াট? 800 ওয়াট। এবং এর কর্মদক্ষতা হচ্ছে 10%। তো আমাদেরকে বলছে কার্যকৃত সহগের মান কত। তো আমরা কার্যকৃত সহগের মানের প্রথম সূত্রটা লিখে ফেলি। প্রথম সূত্রটা কি লিখে ফেলি? সূত্রটা কি ছিল? k is equal q1 divided by w, তাই তো? w নাকি? ওকে, তাহলে এখন একটা কথা চিন্তা কর, আমাদের q1 এর মান দিয়ে দিছে না? q1 এর মান দিয়ে দিছে না? q1 এর মান দেয় নাই। q1 এর মান দেয় নাই। টেম্পারেচার মান, তাপমাত্রার তাপ কি সেম? এটা তো 0°C তাপমাত্রা দিছে, যে তাপ তো দেয় নাই, কিউ তো দেয় নাই। তার মানে আমাদের q1 ও বের করা লাগবে, w ও বের করা লাগবে, তাই তো? নাকি? তাহলে আমরা আগে w বের করে নিই, তারপর w বের করে নিলে এই পার্টে আমরা w বের করব, এই পার্টে আমরা q বের করব। ওকে, একদম ইজি অঙ্ক এগুলা, অনেক মজার অঙ্ক। w বলতে কি বোঝাচ্ছে? w বলতে বোঝাচ্ছে না কম্প্রেসর কর্তৃক কৃত কাজ। কম্প্রেসর কর্তৃক কৃত কাজ, কৃত কাজ। আচ্ছা, কম্প্রেসর কর্তৃক কৃত কাজ, এটা তো বুঝলাম। আমরা কাজ শক্তি আর ক্ষমতা থেকে একটা জিনিস পড়ছিলাম, যে ক্ষমতা P is equal W by T, মনে আছে কিনা জানি না, কাজ শক্তি ক্ষমতাতে পড়ছিলাম। P is equal W by T, ক্ষমতা is equal কৃত কাজ ডিভাইড বাই সময়, মানে ওই কাজ করতে একক সময় যে পরিমাণ কাজ করে এটা ক্ষমতা, তাই না? তার মানে এখান থেকে আমরা বলতে পারি পি এর মান তো দিয়ে দিছে, কম্প্রেসরের ক্ষমতা তো দিয়ে দিছে, এই যে কম্প্রেসরের ক্ষমতা কত? 800 ওয়াট দিয়ে দিছে না? তাদের ক্ষমতা দিয়ে দিছে 800 ওয়াট। আর আমাদেরকে কৃত কাজের মান বের করতে হবে, তাহলে ডাব্লিউটা রাখলাম, আর টিও দিয়ে দিছে 15 মিনিট সময় লাগছে, দেখছো দিয়ে দিছে যে 15 মিনিট সময় লাগছে। তাহলে এটাকে আমরা সেকেন্ডে নিব, 15 গুণ 60, তাহলে আমরা ডাব্লিউ এর মান ইজিলি বের হয়ে যাচ্ছে না? তো ডাব্লিউ এর মান আসবে যে 72, 4টা শূন্য, 72 কয়টা? 1 2 3 4, এত জুল পরিমাণ কাজ করছে, তাই তো? এখানে মনোযোগ দে, এখানে মনোযোগ দে। আমি প্রশ্নটা এমন ভাবে বানাইছি এর থেকে কঠিন প্রশ্ন যেন আসতে না পারে। হ্যাঁ, একের ভিতর সব। চোখ বন্ধ করে এখান থেকে ডাব্লিউ মান বের করে বলছে, তাহলে ডাব্লিউ মান এটা হবে বলা যাবে না। তাহলে এখানে আরেকটা কথা বলে দিছে, কম্প্রেসরের কর্মদক্ষতা বলে দিচ্ছে 10%, মানে ওর কর্মদক্ষতা হচ্ছে 10%। তার মানে 72, এই যে কত বাইরে গেছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ, নাকি 72 লক্ষ যে জুল কাজ করতেছে, এই 72 লক্ষ জুল থেকে ওর 10% জুল কাজ করবে, যে 10% কাজ করবে, কারণ ওর কর্মদক্ষতা তো 10%। ও এত লক্ষ জুল কাজ করবে না, 72 লক্ষ জুল কাজ করবে না, ও 72 লক্ষ জুলের 10% কাজ করবে, যে কারণ ওর কর্মদক্ষতা 10%। যে তার মানে এখন যদি আমরা ডাব্লিউ রিয়েল বের করি, মানে ডাব্লিউ কি রিয়েল, মানে আসলে অ্যাকচুয়াল কত কাজ করছে এটা বের করি, তাহলে কি হবে? 72 লক্ষ, 72 লক্ষ ইন্টু 10 ডিভাইড বাই 100 না, কারণ 10% গুণ করতেছি, মানে 72 লক্ষের 10% কাজ করবে। তাহলে এখন আসে 72,000 জুল, তাহলে এখন কত আসে? 72,000 জুল। তার মানে এত পরিমাণ হচ্ছে অ্যাকচুয়ালি কাজ করবে, বুঝতে পারছি? এবার হচ্ছে আমাদেরকে কিউ ওয়ান বের করতে হবে, কিউ ওয়ান বের করতে হবে না? কিউ ওয়ান কিভাবে বের করবো? পানি বরফ হয়েছে, পানি কত হয়েছে, পানি কি হয়েছে? বরফ হয়েছে। তার মানে কি পরিমাণ তাপ বের করে ফেলা লাগছে? এমএলএফ শেষ, এমএলএফ, এমএলএফ। এখানে আবার এমএলএফ বাই টি মারি দিও না, কারণ এমএলএফ বাই টি তো হচ্ছে যে এন্ট্রপির পরিবর্তন, কারণ এন্ট্রপির পরিবর্তন আমরা বলতে বুঝি কিউ বাই টি না। এখানে এমএলএফ টা হচ্ছে কিউ, ওখানে এমএলএফ টা ছিল হচ্ছে কিউ, এখানে তো আমাদের শুধু কিউটা লাগতেছে, আমাদেরকে কি টি টি লাগতেছে নাকি? টি লাগতেছে না, আমাদের তো কিউ লাগতেছে।
কারণ টি দ্বারা ভাগ করলে তো এটা এন্ট্রপি পরিবর্তন হয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে কি হবে, পানি থেকে বরফ হোক আর বরফ থেকে পানি হোক, সূত্র একটাই, এমএলএফ। এখানে এম দিয়ে দিছে 5 কেজি ভরের পানি, 5 কেজি ভরের পানি দিয়ে দিছে না, তাহলে 5, আর এলএফ কত হবে, 3,34,000 হয়ে গেছে। তাহলে মান কত আসবে, 168 লক্ষ, 168 লক্ষ না, 16,80,000, 16,8,1,2,3,4। তাহলে দুইটার মানই চলে আসে, তাহলে এখন মানটা বসে দিতে পারবো না, এখানে ডাব্লিউ রিয়েল হবে। হ্যাঁ, তাহলে কি হতো, 16 এই যে ডিভাইড বাই 72,000, শেষ, অঙ্ক শেষ। মজার অঙ্ক না এটা, 23.34 আসবে। তো এক অঙ্কের ভিতরে আমি মোটামুটি সব করে দেওয়ার ট্রাই করতেছি আর কি। তাহলে আরেকটা অঙ্ক করে ফেলি, আরেকটা অঙ্ক করে ফেলো, আজকে ছুটি। কোন আদর্শ রেফ্রিজারেটরে কার্যকৃত সহগ 7। কোন আদর্শ রেফ্রিজারেটর কার্যকৃত সহগ কত, কার্যকৃত সহগ 7। বুঝতে পারছি? এর ভিতরের প্রকোষ্ঠের তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস। এর ভিতরের প্রকোষ্ঠের তাপমাত্রা, এর ভিতরের প্রকোষ্ঠের তাপমাত্রা কত, 7 ডিগ্রি সেলসিয়াস। 7 ডিগ্রি সেলসিয়াস হলে পরিবেশের তাপমাত্রা নির্ণয় করো। পরিবেশের তাপমাত্রা নির্ণয় করো। বুঝতে পারছি? তারপর হচ্ছে ওই দুই তাপমাত্রার মাঝে, ওই দুই তাপমাত্রার মাঝে ক্রিয়ারত তাপ ইঞ্জিনে, ক্রিয়ারত তাপ ইঞ্জিনে, ক্রিয়ারত তাপ ইঞ্জিনে 500 জুল তাপ দেওয়া হলে কি পরিমাণ শক্তির অপচয় করবে। 500 জুল তাপ দেওয়া হলে কি পরিমাণ শক্তির অপচয় করবে। কি পরিমাণ শক্তির কি করবে, অপচয় করবে। বুঝতে পারছি? হ্যালো, হ্যাঁ শুনতেছস? হ্যালো, হ্যাঁ শুনতেছি। তাহলে কি পরিমাণ শক্তির অপচয় করবে, তাই তো? তাহলে আমরা একটু প্রশ্নটা আবার করে দেখি। এখানে 3টা প্রশ্ন করছে মনে, কোন আদর্শ রেফ্রিজারেটরের কার্যকৃত সহগ দিয়ে দিচ্ছে 7, এর ভেতরে প্রকোষ্ঠের তাপমাত্রা এত হলে পরিবেশের তাপমাত্রা নির্ণয় করো। এটা তো একদম ইজি, সূত্র ভাষা দিলে হয়ে যাবে। হ্যাঁ, ওই দুই তাপমাত্রার মাঝে ক্রিয়ারত তাপ ইঞ্জিনে, এখানে একটা ট্রিকি প্রশ্ন। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা একটা একটা সলিউশন করি নাকি। হ্যালো, শুনতেছিস তো? যেহেতু প্রকাশের তাপমাত্রা দিয়ে দিছে, তাপমাত্রা দিয়ে দিছে না, তাপমাত্রা দিয়ে দিছে, তাপমাত্রা মানে কি টি, টি কিউ না আবার, তাপমাত্রা মানে কি টি। তাহলে টি দিয়ে আমরা সূত্র কোনটা জানি, টি দিয়ে আমরা সূত্র কোনটা জানি, কে ইজ ইকুয়াল T1 ডিভাইড বাই T2 মাইনাস T1। হ্যাঁ, তো এখানে পরিবেশের তাপমাত্রা বের করতে বলছে, পরিবেশের তাপমাত্রা T2 ছিল না, T2, তাহলে কে সমান দিয়ে দিছে 7, T1 ও দিয়ে দিছে 7 ডিগ্রি সেলসিয়াস। 7 ডিগ্রি সেলসিয়াস তো আর 7 লেখা যাবে না, কেলভিনে কনভার্ট করতে হবে, মানে 280 কেলভিন। 280 মাইনাস, সরি 280 মাইনাস T2, এখান থেকে আমরা ইজিলি T2 টা বের করতে পারি না। T2 কত আসবে, T2 আসবে 320 কেলভিন। কত আসবে, 320 কেলভিন। যেহেতু
ইয়ার তাপমাত্রাটা ভেতরের প্রকোষ্ঠের তাপমাত্রাটা ডিগ্রিতে দেওয়া আছে, সেলসিয়াসে দেওয়া আছে, তাহলে এটাও আমরা সেলসিয়াসে নিয়ে যাই। সেলসিয়াসে কত হবে? 47 ডিগ্রি সেলসিয়াস, 47 ডিগ্রি সেলসিয়াস। তাহলে একটা একটা প্রশ্ন সলভ হয়েছে না? তাহলে এটাই গেল আনসার। আচ্ছা, এখন আমাদেরকে সলভ করতে হবে সেকেন্ড প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন কি করছে আমরা একটু দেখি। সেকেন্ড প্রশ্ন বলতেছে যে এই যে হ্যাঁ, বলতেছে ওই দুই তাপমাত্রায় মাঝে ক্রিয়ারত একটা তাপ ইঞ্জিন আছে, ওই দুই তাপমাত্রার মাঝে একটা ক্রিয়ারত তাপ ইঞ্জিন আছে। ওই দুই তাপমাত্রা বলতে কি বোঝাচ্ছে? T1 আর T2 না? T1 হচ্ছে কত? 280 কেলভিন, T2 হচ্ছে কত? 320 কেলভিন। কালকে শিখাইছিলাম একটা তাপ ইঞ্জিনের গঠন কেমন হয় জানোস? আমি কালকে শিখাইছিলাম তাপ উৎস থাকে, ইঞ্জিন থাকে, তাপ গ্রাহক থাকে, তাই না? এখন আমাদেরকে বলে দিচ্ছে এই দুইটা তাপের মাঝখানে, তাপমাত্রা মাঝখানে একটা তাপ ইঞ্জিন আছে। তাহলে এই দুইটার মধ্যে আমরা তাপ গ্রাহককে কাকে ধরবো আর তাপ উৎসকে কাকে ধরবো দেখি বলতো? এটা হচ্ছে ট্রিকি প্রশ্ন। এখান থেকে তাপ উৎস কোনটা, তাপ গ্রাহক কোনটা? 320 হচ্ছে তাপ উৎস। কেন? কারণ তাপ উৎসের তাপ হ্যাঁ হ্যাঁ, তাপ উৎসের তাপমাত্রা হচ্ছে বেশি থাকে তাপ গ্রাহক থেকে। বুঝতে পারছি? তাহলে এই ক্ষেত্রে T2 হচ্ছে তাপ উৎস, এক্ষেত্রে T2 হচ্ছে তাপ উৎস, আর T1 হচ্ছে কি? তাপ গ্রাহক। এখানে T1 কে তাপ গ্রাহক হিসেবে ধরতে হবে, তাই তো? কারণ কেন? তাপ সবসময় উষ্ণতম বস্তু থেকে শীতলতম বস্তুর দিকে যায়। তাহলে আমাদেরকে কি বলছে? ওই ইঞ্জিনের কি বলছে, কোথায় কোথায় ওই দুই তাপমাত্রার মাঝে ক্রিয়ারত তাপ ইঞ্জিনে 500 জুল তাপ দেওয়া হলে ওই পরিমাণ শক্তি কি পরিমাণ শক্তির অপচয় ঘটবে? আচ্ছা, কি পরিমাণ শক্তির অপচয় ঘটবে এটা বের করার আগে আমাদেরকে বের করে রাখতে হবে এই তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা কত। কি বের করতে হবে? মানে ইটা বের করতে হবে, তাই তো? ইটা ইটা সমান আমরা কি জানি? 1 মাইনাস, বি কেয়ারফুল, তাপ ইঞ্জিনের ইটা সমান বা কার্নো ইঞ্জিনের ইটা সমান আমরা কি জানি? 1 মাইনাস T2/T1, তাই না? বি কেয়ারফুল, এখানে T2 এর মান এখানে তো উল্টাই গেছে। এখানে T1 কে আমরা তাপ উৎস, তাপ গ্রাহক ধরছি, T2 কে তাপ উৎস ধরছি। উল্টাই গেছে না জিনিসটা? তাহলে নর্মাল সূত্র বলে যে 1 মাইনাস তাপ গ্রাহক ডিভাইড বাই তাপ উৎস, এটা হচ্ছে নর্মাল সূত্র। হ্যাঁ, তাহলে আমরা নর্মাল সূত্র লিখি, নর্মাল সূত্রটা লিখি। তাহলে গুলাই ফেলবো না, T2 T1 দিয়ে গুলাই ফেলবো না। হ্যাঁ, 1 মাইনাস তাপ গ্রাহক ডিভাইড বাই তাপ উৎস। কারণ এতদিন আমরা জানতাম, কারণ এতদিন আমরা কি জানতাম? T2 হচ্ছে তাপ গ্রাহক আর T1 হচ্ছে তাপ উৎস, কিন্তু এই ক্ষেত্রে তো উল্টে গেছে। এই ক্ষেত্রে T1 টা তাপ গ্রাহক হিসেবে কাজ করতেছে আর T2 টা তাপ উৎস হিসেবে কাজ করতেছে। হুম, তাহলে কি হবে এখন? তাহলে আমরা লিখি 1 মাইনাস, এখানে তাপ গ্রাহক কোনটা? 280 মাইনাস কত হবে? 320, তাই না? তাহলে এটার মান আসবে, এখানে আবার 100% গুণ করে দিস না, কারণ আমরা এখন কারণ কর্মদক্ষতাটাকে আবার ইউজ করব। হুম, তাহলে এটা কত হবে? 0.125। এটা হচ্ছে এটার মান আসছে। এটা কেন বের করছে? আমাদেরকে জানা লাগবে যে ওই তাপ ইঞ্জিনে 500 জুল তাপ দেওয়া হলে কি পরিমাণ শক্তির অপচয় করবে। হ্যাঁ, 500 জুল তাপ দিলে তার 500 জুল তাপ কাজ করবে না, করবে? কারণ ওর কর্মদক্ষতা তো 0.125, তাই না? এখানে একটা সূত্র মুখস্থ করতে পারো, W সমান হচ্ছে যে এটা ইন্টু Q1, এটা ইন্টু কি? Q1। এটা হচ্ছে কত? 0.125 পাইছি না? আর Q1 হচ্ছে 500 জুল তাপ দেওয়া হচ্ছে। হ্যাঁ, তাহলে অ্যাকচুয়ালি ও কাজ করতেছে 62.5 জুল। অ্যাকচুয়ালি কত কাজ করতেছে? মানে অ্যাকচুয়ালি কত কাজ করতেছে এটা বের করার সূত্র হচ্ছে যে কর্মদক্ষতার সাথে আমরা কি পরিমাণ তাপ দেওয়া হচ্ছে বা কি আমরা কি পরিমাণ সাপ্লাই দিচ্ছি এটা গুণ করতে হবে। তাহলে ও অ্যাকচুয়ালি কাজ করতেছে এত, তাহলে অপচয় হচ্ছে কত? অপচয় হচ্ছে 500 মাইনাস এত না, কারণ দিছি 500 জুল, কাজ করতেছে 62.5 জুল। হ্যাঁ, তাহলে 437.5 জুল না, 5 জুল। তাহলে এটাই আনসার, শেষ। তাহলে এই দুইটা অঙ্ক আমি মানে এটা কি বলে? অল ইন ওয়ান, অল ইন ওয়ান। হুম, অল ইন ওয়ান ভাবে অঙ্ক করাই দিচ্ছি। এখন তোর কাজ হচ্ছে কি? ফুল তাপ গতিবিদ্যা আমি
আমার নোট খাতার রিডিং দেওয়া প্লাস বইয়ের সব অঙ্ক সলভ করা, এমসিকিউ সলভ করা। আগে আমার সব পুরো নোটটা রিডিং দিবি, বুঝতে পারছি কিনা? ওকে। আর পারলে বইয়ে রিডিং দিস থিওরির জন্য, বই রিডিং দিবি কিসের জন্য? থিওরির জন্য। হাইলাইটার দিয়ে দাগাবি, মানে থিওরি টাইপ কি কোশ্চেন আসতে পারে। এটা কিসের জন্য বলছি? মেডিকেলের জন্য। থিওরি টাইপ কি কি প্রশ্ন আসতে পারে। তাহলে এই চ্যাপ্টারটা যখন টেস্ট পেপার সহ পরীক্ষা দিয়ে দিবি, হ্যাঁ, তাহলে এখন এখন ভৌত আলোক বিজ্ঞান মনে হচ্ছে না তোর নিজের ভিতরে মনে হচ্ছে না ভৌত আলোক বিজ্ঞান প্রপারলি শেষ হয়েছে? মনে হচ্ছে না এখন প্রপারলি শেষ হওয়ার মতন করে শেষ হয়েছে? হুম। তাহলে এখন তাপ গতিবিদ্যাটাও শেষ হওয়ার মতন করে শেষ করলে এটাও আরেকটা চ্যাপ্টার গেল। হ্যাঁ, আরেকটা চ্যাপ্টার গেল। তাহলে তখন আর কি বাকি থাকে? তখন চলো নেক্সট কি ধরবো? ফিজিক্সের। চলো ধরতেছি নাকি? ফিজিক্সের চল। হ্যাঁ চলো তরিত। চলো তরিত। তোর সময় লাগবে 8-9 দিন লাগবে আর কি, 10-12 ক্লাস লাগবে। হুম। কেন 18 তারিখ? এখন তো মাত্র 3 তারিখে না হইলো।